আগামী 19 এপ্রিল এর মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে এফডিসি এবং এফডিসিতে প্রবেশ নিয়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যে শিল্পীরা বাদে অন্যান্য সংগঠনের যারা আছেন তারা আসলে ওই দিনকে প্রবেশ করতে পারবেন না। এই বিষয়ে আসলে আপনার মতামত কী, আপনি কী ভাবছেন? আমি প্রথম এটাকে যখন নিষেধাজ্ঞাটা শুনলাম, শোনার পরে আমার কাছে খারাপ লাগলো যে আমরা তো এই পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ান, ক্যামেরাম্যান যারা আছেন, ফাইট ডিরেক্টর, ডান্স ডিরেক্টর এবং যে আমি আরও বলি আরেকটি অ্যাড করি, আমাদের কিন্তু আরেকটা সংগঠন আছে যে সংগঠনটা আমাদের প্রাণের সংগঠন বাশ্বাস, এবং সাংবাদিক যে কয়েকটা সংগঠন আছে এরাও কিন্তু আমাদের প্রাণের লোক এবং আমাদেরই পরিবারের। তাদেরকে বাইরে রেখে আমরা নির্বাচন করব, এটা একজন শিল্পী হিসাবে এটা মাইনে নিতে পারি না। কারণ তারা আমাদের কাছে, যেমন প্রযোজক, পরিচালক, বাবা মা, ঈদ হলে যেমন বাবা মা ভাই বোনকে ছাড়া। এই সিদ্ধান্তটা আসলে নিয়েছে কারা? অ্যাকচুয়ালি এই সিদ্ধান্ত জানি না কে নিয়েছিল, আমার কাছে মনে হচ্ছিল যে পিছন থেকে কেউ কলকাটি নিয়েছিল, যে সেটা অস্পষ্ট কলকাটি নিয়েছিল। যাই হোক, এই জায়গাটা তো নির্বাচন কমিশন তাদের চিঠিতে এটা অনুরোধ জানিয়েছেন বা নির্বাচন কমিশনই তো করেছে, তাই না? হ্যাঁ, যাই হোক, নির্বাচন কমিশনার পরে গিয়ে এটাকে আবার সঠিক সিদ্ধান্ত এসেছে। আমাদের যারা চলচ্চিত্রের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট এবং জড়িত তারা প্রত্যেকে এই নির্বাচনে ঢুকতে পারে এবং প্রত্যেকে উৎসবমুখর দিনটা পালন করতে পারে। এটা নিয়ে আর কোনো আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আর এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপও নেই। এটা নিয়ে কোনো আমাদের যে আর যে কোথাও অবজেকশন দেওয়ার তা নেই, যেহেতু আমাদেরটা পেয়ে গেছি, আমাদের আর কোনো এখন। এবার নির্বাচনে আপনি কতটা আশাবাদী এবং আপনার প্যানেলে আসলে কতটা ভালো করতে পারবে বলে মনে করেন? দেখেন, অবশ্যই তো আমি আমার নিজেরটাই বলবো। আমি সবসময় চাই যে আমার পুরো প্যানেলটাই পাস করি। হ্যাঁ, এরপরেও যদি কিছু তো ভেঙেছিল আসবে না, আবার পুরো প্ল্যানও আসতে পারে। আমি চাই সবাই নির্বাচনে আসবে, সঠিক একটা ভোট হবে ইনশাল্লাহ। যে নির্বাচনে আসবে তাকে নিয়ে আমরা সুন্দর একটা সংগঠন, যদি আমিও আসি। আপনি মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেল থেকে নির্বাচন করছেন। হ্যাঁ, এবং মাহমুদ কলি এবং নিপুণ আক্তার গত 2 বছরে আসলে শিল্পীদের স্বার্থে কি কাজ করছে বলে আপনার জানা আছে? দেখেন, আমার জানা মতে নিপুণ আক্তার অ্যাজ এ সাধারণ সম্পাদক হিসেবে শিল্পী সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে মোটামুটি তো আপ্রাণ চেষ্টা করছে ভালো কিছু করার জন্য, এবং করেছেও সে। এখন 2-1টা তো মিসফায়ার হবে, যে 2-1টা তো উল্লেখযোগ্য আসলে কি করছে? উল্লেখযোগ্য পিকনিক করেছে, মানুষের প্রত্যেকটা শিল্পীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং সে সবাইকে একসাথে নিয়ে চলার চেষ্টা করেছে। তারপরে কিছু যেগুলো এখন কিছু জিনিস সে বহিঃপ্রকাশও করে নাই, যেমন আছে কি আমাদের কিছু ব্যাপার আছে যেটা বহিঃপ্রকাশ করা যায় না। অনেক ব্যাপারে সে আপাত বিরোধী প্রতিটা শিল্পীর পাশে দাঁড়িয়েছে। যেমন এর আগের নির্বাচনে জায়েদ খানের ব্যাপারে অভিযোগ ছিল যে শিল্পীদের সদস্যপদ বাদ দিয়েছে বেশ কিছু শিল্পীদের। হ্যাঁ, এই একটা ঘটনা ঘটিয়েছে, যেটা হচ্ছে 103 জনকে 185 জনকে বাদ দিয়েছিল, যে সেটা নিপুণ আপ্রাণ চেষ্টা করে 103 জনের ভোটার সে ফিরিয়ে এনেছে। আচ্ছা, ফিরিয়ে এনেছে, কিন্তু এবারও কিন্তু নিপুণের বিরুদ্ধে বেশ কয়েকজন শিল্পীর অভিযোগ রয়েছে, তাদের সদস্যপদ বাদ দেওয়া হয়েছে, যেমন রিয়া, তারপরে শ্রাবণ, সাদ, এরকম অনেকেরই বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে 2-1জনকে ফিরে দেওয়া হয়েছে। তো এই অভিযোগটাকে আসলে বা এটা কেন বাদ দেওয়া হয়েছে বা কী কারণে? এই ব্যাপারে তো তখন তো আমি এই কমিটিতে ছিলাম না, মোটামুটি আমি শুনেছি যদি নিশ্চয় কোনো একটা জায়গায় ব্যাপার আছে, যে কারণে, যেমন আমি নাম বলি, তামিম সুমাকে বাদ দিয়েছি, তাকে নিয়েছে কিন্তু। হ্যাঁ, তারপর শ্রাবণকে নিয়েছে। এখন আমি জানি না, আমি প্রথমেই বলবো যে কোনো শিল্পীকে বাদ দেওয়ার, তারপরে বেবি, তারপরে আমি প্রথমেই বলবো যে কোনো শিল্পীকে বাদ দেওয়ার পক্ষপাতী আমি না। শিল্পী যদি শিল্পী কোনো অন্যায় করে থাকে, কিছু শিল্পী না, যেহেতু আপনি নিপুণ আক্তার প্যানেল থেকে আপনি নির্বাচন করছেন, সেই জায়গা থেকে আপনার প্যানেলের সেক্রেটারি প্রার্থীকে আপনি এই বিষয়ে কি আপনি কোনো প্রশ্ন করেছেন যে না আপনি কেন বাদ দিয়েছেন বা বাদ দেওয়াটা ঠিক হবে না, কোনো পরামর্শ বা প্রশ্ন করেছেন? আমার কিন্তু প্রশ্ন করার সময় কিন্তু এখনো আসেনি। না, যেহেতু তার প্যানেল থেকে আপনি নির্বাচন, আমি তার প্যানেল থেকে নির্বাচিত না, কিন্তু নির্বাচন করছি তার প্যানেল, নির্বাচিত না। আমি ইলেকশন যদি পাস করে আসি, আমি কিন্তু একটা কথাই বারবার বলে যাচ্ছি যে আমি কিছু করতে পারবো না, কিন্তু আমি কোনো
শিল্পীকে শিল্পীর বিরুদ্ধে কোনো অন্যায় কিছু হলে আমি এটা প্রতিবাদ করব। আমি বলেছি আমি প্রতিবাদ করে আসব, যে এই প্রতিবাদটা যদি কমিটি রাখে অবশ্যই আমি বলবো যে আমি তাদের ধন্যবাদ জানাই। আর যদি আমার যে বলাটা যদি তারা না রাখে, আমি এসেছি আমি আমার শিল্পী ভাই বোনকে জানাবো যে আমি আপনাদের জন্য প্রতিবাদ করেছিলাম, আমার এই কথাটা রাখে নাই তারা, কিন্তু আমি সুপারিশ করেছিলাম প্রতিবাদ বলেন, সুপারিশ করে আমি তারা রাখে নাই। আমি শিল্পীদের কাছে বলবো। আর শেষ করে নিই, আমি এখানে আমার বলার শেষ এখনো কোনো সময় আসেনি। আমি যদি পাস করে আসি আমি অবশ্যই বলবো, আমি আমার যেই পাস করে আসুন আমি পুরো কমিটির সামনে কথা তুলে বলবো যে এই দুটা শিল্পীকে বাদ দেওয়ার রিজনটা কি, কারণটা কি, আমি বলবো। আচ্ছা, যেমন প্রতিবারে বিশেষ করে গতবার নির্বাচন নিয়ে একটা অভিযোগ ছিল যে টাকা দিয়ে ভোট কেনা হয় বা টাকার একটা বিনিময় হয়, এবার কি আসলে সে ধরনের কোনো অভিযোগ আছে কিনা বা আপনার কাছে মনে হয় কি? আমার জানার মতো আমি এখনো পাইনি। আচ্ছা, যতদূর শুনেছি আজকে প্রিয়াঙ্কা শুটিং হাউসে হেলেনা জাহাঙ্গীর সবাই টাকা দিচ্ছে, নিয়ে গেছে এফডিসিতে, এটা আসলে আপনার জানা আছে কিনা? আমার এটা জানা নেই। এবং তিনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছে সবাইকে যে 1500 করে 1000 টাকা দেবে। এখন পর্যন্ত এসব কিছু আমি স্ক্রিনশট আমাদের হাতে এসেছে, এটা নিয়ে আপনি জানেন কিনা? আপনাদের কাছে আপনার সাংবাদিক আপনাদের অনেক কিছু হাতে আসবে, এবং আমি তো আবারও বলি যে আপনাদের ছাড়া আমরা না, আপনারা সঠিক লেখেন বলেই, সঠিক বার্তা লেখেন বলেই কিন্তু আজকে এখন পর্যন্ত চলচ্চিত্রটার কিন্তু সঠিক বার্তা সবাই পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আপনি তো অনেক সিনিয়র একজন ডান্স ডিরেক্টর এবং আপনি মোটামুটি সবাইকে চেনেন, নতুন পুরান যারা আছেন শিল্পী যারা সবাইকে চেনেন, তো সেই জায়গা থেকে হেলেনা জাহাঙ্গীর আপনাদের সঙ্গে নির্বাচন করছেন এবং একই প্যানেলে আপনারা লড়ছেন। তো হেলেনা জাহাঙ্গীর আসলে কতগুলো সিনেমা অভিনয় করেছে এবং তাকে আপনি আগে থেকে চিনেন কিনা শিল্পী হিসাবে? দেখেন, এবার কিন্তু আমাদের আরো 50 জন শিল্পী কিন্তু সদস্য হয়েছে, আরো 50 জন শিল্পী আমাদের সদস্য হয়েছে। এর মধ্যে অনেকেরই কিন্তু আমি চিনি না, অনেকে আমাকেও চিনে না, ঠিক আছে। হ্যাঁ, আর যে নৃত্য পরিচালক হিসেবে আমার 42টা বছর এখানে পার হয়ে গেছে। আমি নিজেও কিন্তু একজন অভিনেতা, আমার কিন্তু একটা দুটো ছবি রিলিজ হয় না, প্রায় 26-27টা অভিনীত আমার ছবি। আর আমি হাজার হাজার ছবিতে নৃত্য মানে গ্রুপে ডান্স করেছি যখন আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, ঠিক আছে। সেই সুবাদে কিন্তু আমি একজন শিল্পী সমিতির মেম্বার হয়েছি। এখন এই হেলেনা জাহাঙ্গীর সে আমাদের একটা ইয়েতে আছে, যদি সে উল্লেখযোগ্য কোন ছবিতে অভিনয় করে থাকে, আমাদের কিন্তু একটা আইন আছে, 5টা ছবি তাকে দেখাতে হবে, 3টা ছবি দেখাতে হবে। আবার এটাও কিন্তু আছে আমাদের সংবিধানে, একটা আছে উল্লেখযোগ্য কোনো ছবি যদি আমাদের চলচ্চিত্রের সাথে জড়িত কেউ যদি করে, তাহলে কিন্তু সেই মানে তার উল্লেখযোগ্য সিনেমা কোনটা, সেই উল্লেখযোগ্য সিনেমা কোনটা আমার এই মুহূর্তে মনে নাই। আপনি একজন আমি কিন্তু আবারও বলছি, আমি এসব প্রশ্নের জবাব পাই, কিন্তু আমি আপনাদের কাছে সবিনয়ে অভিনয় করছি। আমি যদি পাস করে আসি তখন আমি আপনাদের থেকে যে আপনি একজন প্রার্থী, হ্যাঁ, এবং আপনার প্যানেলে একজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, তার উল্লেখযোগ্য সিনেমার কারণে সে সদস্য হয়েছেন আপনার কথা মতো বা আপনার সংবিধান অনুযায়ী, সেই উল্লেখযোগ্য সিনেমার নামটাই যদি আপনি বলতে আমার মনে হয় ছবিটার নাম ভাই যাবে, তাহলে সেটা অতিথি চরিত্রে করেছিল, অতিথি চরিত্রে সে সিনেমাটা খুব ফেমাস ছিল, মানে খুব উল্লেখযোগ্য ছিল। যদি আমাকে এটা প্রশ্ন করেন, কারণ আমি জবাবটা দেবো, এবং এই কারণেই দেবো, আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু একটি সিনেমা পায়। হ্যাঁ, সেটা কিন্তু সরকার। আপনার দৃষ্টিতে, মোট কথা আপনার দৃষ্টিতে ভাইয়ের সিনেমাটা বাংলাদেশের একটা উল্লেখযোগ্য সিনেমা, এবং সেই উল্লেখযোগ্য সিনেমাটার কারণেই হেলেনা জাহাঙ্গীর আসলে সদস্য হয়েছেন। খুব ভালো কথা। আরেকটা বিষয় হচ্ছে, হেলেনা জাহাঙ্গীর একটা বক্তব্য খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে উনি বলছেন যে শিল্পীদের গার্মেন্টসে চাকরি দেবে। তো শিল্পীদের অবস্থা কি আসলে এতটাই করুণ অবস্থা যাচ্ছে কিনা? আমার মনে হয় বলাটা কতটুকু আমি বলতে পারবো না, কিন্তু বোঝাটা আমাদের অনেকের ভুল হতে পারে। উনি কিন্তু আপনার যে শিল্পী কিন্তু জাতভিত নেই। আমি আমার জায়গা থেকে বলি, শিল্পী কোনো জাতভিত নেই। এখন আপনি যদি বলেন যে আমরা কিন্তু 18টা একটি চলচ্চিত্রে 18টা চরিত্র থাকে, 18 চরিত্রের মধ্যে একজন রিক্সাওয়ালা আছে, একজন আমার গার্মেন্টস শ্রমিকও থাকে। তাহলে আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক ছবি হলো কেন? আমাদের দেশে গার্মেন্টস শ্রমিক ছবি হলে কেন? এই ছবি সুপারহিটও করেছে। যে একজন শিল্পী কিন্তু যে কোনো কর্মই করতে পারে। এখন মনে করেন যে আমাদের তো সব শিল্পী তো আর শাকিব খান না, সব শিল্পী তো আব্দুল নাম না। এখানে তো আপনাকে অ্যাড করে দিচ্ছি, আপনাদের যে গঠনতন্ত্রে বলা আছে যে পেশাদার হতে হবে শিল্পী। পেশাদার, তার পেশা যদি শিল্পী হয়ে থাকে তাহলে সে তো গার্মেন্টস চাকরি করবে না, তাহলে তো সে পেশাদার শিল্পী না। এক্স্যাক্টলি আপনার কথা ঠিক আছে ভাই, আপনার কথা সব ঠিক আছে। যে এখন তার
উদার মনের থেকে হয়তো বলতে পারে যে সে সেটা কি আপনাদেরকে ছোট করা হয়নি বা গোটা শিল্পীকে ছোট করা আমি হয়নি? আমাকে এখন যদি আমি বলি, যেমন আমি ডান্স ডিরেক্টর সাইফুল, এখন যদি আপনি বলেন সাইফুল ভাই আপনি যেহেতু আপনার কাজ কাম একটু কম আছে, আপনি চলেন একটু আমার এই অফিসটা একটু বসনি করেন, আর আপনি একটু মনে করবেন না ভাই, আমি কিন্তু এটার বিনিময়ে আমি আপনাকে একটু একটা স্যালারি দিতে চাই, সে আপনি কিন্তু মাইন্ড করতে পারবেন না। এই সেন্সে কিন্তু যে কথাটা কিন্তু এখন মনে করেন যে আমাদের হয়তো দেখেন উনি কিন্তু সব শিল্পীকেই বলেন, যেমন মনে করেন যে আমাদের অনেক শিল্পীরাই আছে যারা ওই যে বস্তিতে দৌড়াদৌড়ি করে অমুকি করে, যেমন কিছু ক্যারেক্টার কিন করছে, হয়তো তাদেরকে মিন করে বলেছে যে এই চলচ্চিত্রের শিল্পী হিসাবে তারা থাকুক আর আমার এখানে চাকরিটা করুক কিংবা কর্মটা করুক, দুইটা দিক দিয়ে তাদের একটা মুনাফা চলে আসবে, তারা সুন্দরভাবে চলতে পারবে, সে এই সেন্সে বলে। আচ্ছা যাই হোক, আপনি কোন পদে প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করছেন? আমি কার্যকারী নিয়ে মাহমুদ কলি ও নিপুণ আক্তার প্যানেলের কার্যকারী সদস্য হিসাবে আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি। শিল্পীদের কাছে আপনার কি বলা আছে সর্বশেষ? শিল্পীদের কাছে বলার আমার একটি কথা যে আমরা শুধু সমিতিকে বাঁচাবো, সমিতির সদস্যকে বাঁচাবো, এটাই শুধু আমাদের এই অঙ্গীকার থাকবে না, আমাদের অঙ্গীকার থাকবে আমরা যদি পারি, আমরা চেষ্টা করি, আমরা সবাই চেষ্টা করি, শিল্পী কলা কৌশলী সবাই মিলে চেষ্টা করলে আমরা যেন ওই সোনালি দিনটা ফিরিয়ে আনতে পারি। আমরা সবাই মিলে এই চেষ্টা করি। যেমন একটি কথা বলবো, একটি ডায়লগ কিন্তু আসে, একটি সংলাপ কিন্তু আসে, 68,000 গ্রাম বাঁচবে বাংলাদেশ বাঁচবে, ঠিক তেমনি আমি বলবো আমাদের এই চলচ্চিত্র বাঁচবে, আমাদের প্রত্যেকটা সমিতি বাঁচবে। আমরা আমার চেষ্টা করি শুধু এই জায়গায় নয়, আমরা কেমন করে হল বাড়াতে হবে, কেমন করে এই ইয়ের কাছে আমাদের উপর মহলের কাছে যেতে হবে যে আমাদের এই চলচ্চিত্রকে বাঁচানোর জন্য। কারণ আমি কিন্তু আরেকটা কথা বলি, দলমন্ত্রী শেষে একটি কথা বলি, আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই চলচ্চিত্র বান্ধব, এবং ওনার ফাদার এই 1953 সনে কিন্তু ওনার ফাদার এই জায়গাটা আমাদের উপহার দিয়েছিলেন, এফডিসি নামক জায়গাটা। হ্যাঁ, যাই হোক, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি যে চলচ্চিত্রকে উনি অনেক চলচ্চিত্র মানুষদের চলচ্চিত্রকে সে অনেক মূল্যায়ন করে। সেই মূল্যায়নের জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না। আমি একটু জানি না কার ঘাড়ে লাগবে কার ঘাড়ে লাগবে না আমি জানি না, আমাদের কিন্তু অনেকেই তাদের পার্সোনালিটির ব্যাপার নিয়ে যায়। আমি পার্সোনাল ব্যাপার নিয়ে যাই যে আমাকে এই জিনিসটা করে দেন, আমাকে এই জিনিসটা করে দেন, আমাকে অমুক জায়গায় সদস্য বানিয়ে দেন, আমি অমুক জায়গায় সদস্য পেতে চাই, আমি অমুক জায়গায় থাকতে চাই। কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করবো, আমি ইলেকশনে পাস করি আর না করি, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করবো যে আমাকে আপনি যদি আমি কখনো আমার প্রয়োজন পড়ে, মনে করেন আপনাকে আমাকে সাহায্য করার প্রয়োজন পড়ে, তাহলে এই সাহায্যটা আমার গোটা চলচ্চিত্রবাসীকে করেন, চলচ্চিত্র শিল্পীকে করেন, চলচ্চিত্র শিল্পকে করেন, যাতে আমার চলচ্চিত্র প্রতিটা লোক করে খেতে পারে। এবং এইভাবে এমন সাহায্য করেন আমাদেরকে যে আমাদের কর্মটা যেন থাকে, আমরা যেন আবার উচ্চ মাত্রা। আরেকটা জিনিস আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো যে অনেকেই বলে যে এ দেশে ভালো টেকনিশিয়ান নেই, ভালো শিল্পী নেই, ভালো নায়িকা নেই, ভালো নায়ক নেই। মাননীয় প্রধানমন্ত্রী, হয়তো আপনার নলেজে আমাদের মতন ক্ষুদ্র শিল্পীদের কথা কানে যায় না কেউ। মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আমি সবিনয়ে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী যে আমার মতন সাইফুল একজন নৃত্য পরিচালক ওই কলকাতায় যখন কোনো ছবি হচ্ছিল না, তখন আমাদের মতন টেকনিশিয়ান বাংলাদেশে আপনার গর্ব, এটা আপনার বাবার হাতের গড়া এই চলচ্চিত্রের মানুষকে ওই কলকাতার চলচ্চিত্রটা কিন্তু আবার জাগিয়ে তুলেছিল, সেটা কিন্তু আমরা তার মধ্যে আমি এখন সেই টেকনিশিয়ান, আমি নৃত্য পরিচালক সাইফুল। এবং শত শত কলা কৌশলী, শত শত শিল্পী আমরা বাইরে গিয়ে কাজ করেছি, যে অনেকেই হয়তো আমি বলবো যে অনেকেই আছে, আমি নাম বলবো না, যে তারা নিজেরা কাজ জানে না, নিজের নামটা পুরো থেকে বাইরে থেকে এই আর্টিস্ট টেকনিশিয়ান নিয়ে এসে তারা কাজ করে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার দায়িত্ব থেকে বলতে পারি যে আজকে এই বাইরের চলচ্চিত্র আমাদের বাংলাদেশে অনেক শিল্পীরা গিয়ে কাজ করেছে এবং সম্মানের সহিত কাজ করেছে, তারা আমাদের সম্মান করছে, আমরাও তাদেরকে সম্মান করছি। যখন আমি শুনতে পাই যে আমার দেশে কোনো টেকনিশিয়ান নাই, আমার দেশে কোনো শিল্পী নাই, তখন আমি খুব কষ্ট পাই মাননীয় প্রধানমন্ত্রী, যে এই কথাটাকে তারা কেন বলে। আমরা তো ভারতে গিয়ে কাজ করেছি, আমরা কলকাতাতে গিয়ে কাজ করেছি, আমরা বোম্বে গিয়ে কাজ করেছি, আমাদের এই দেশের শিল্পী, আমাদের বঙ্গবন্ধুর হাতে গড়া এই চলচ্চিত্রের শিল্পীরাই কিন্তু এইসব জায়গায় গিয়ে বাংলাদেশের মান রেখেছে। বাংলাদেশের যে চলচ্চিত্র মেকার আছে, চলচ্চিত্র শিল্পী আছে, এটা কিন্তু আমরাই রেখেছি।
সেই কথাগুলো কিন্তু আপনার কানে কে পৌঁছায় না, কারণ প্রত্যেকেই যার যার ব্যক্তিগত ব্যাপার নিয়ে চলে যায়। কিন্তু আমি একটু বলবো, মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমাকে হেল্প করেন, সেই হেল্পটা পুরা চলচ্চিত্রবাসীকে করেন। অন্তত পক্ষে আমি দেখে যাব, মরার আগে দেখে যাবো আমার মাননীয় প্রধানমন্ত্রী, সে তো আপনি তো করছেনই, আমাদের জন্য অনেক করেছেন, আপনি আমাদের জন্য অনেক করেছেন, আপনি ঋণ শোধ করার নয়। আমি বলবো, আমি আপনার আরও সবাইকে চলচ্চিত্র নেক্সট জেনারেশন যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই জায়গাটা আপনি করে দেবেন, এটা আপনার কথা আমার। ঠিক আছে, ধন্যবাদ।